প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বেতনের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছ। তো বরাবরের মতো আজকেও আমরা হাজির হয়েছি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অর্থাৎ ফিন্যান্স বিষয়টি নিয়ে। তো আজকে আমরা যে অধ্যায়টি শিখব সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে ষষ্ঠ অধ্যায় গত ক্লাসে আমরা শেষ করেছিলাম পঞ্চম অধ্যায়ের মধ্যে নগদ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা। আর ষষ্ঠ অধ্যায়ে আমরা শিখব হচ্ছে আসলে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ষষ্ঠ অধ্যায় হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে আমি আগে অঙ্কে যাওয়ার আগে সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ডটা কি ক্লিয়ার আছে আমার? তাহলে একটু বোঝা যাবে। অনেক সময় নেট প্রবলেমের জন্য আমাদের এখানে আসলে একটু নেট প্রবলেম, তো যার ফলে সাউন্ডে বা পিকচারে একটু প্রবলেম হয়। কেউ একজন কমেন্টস করো তো প্লিজ যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমরা আসি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে। তাহলে তুমি সাধারণভাবে মনে করতে পারো যে অর্থায়নের মেয়াদ দীর্ঘ। দীর্ঘ বলতে কত দীর্ঘ? তো এই দীর্ঘটা নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ কারো মতে 7 অথবা 10 থেকে 15 অথবা 20 বছর পর্যন্ত, এটা কারো কারো মতে। তবে যাই বিতর্ক থাকুক না কেন, এক কথায় আমরা বলতে পারি 10-এর ঊর্ধ্বে, তার মানে 10 বছরের ঊর্ধ্বে যে অর্থায়নের মেয়াদ সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। অথবা 5 অথবা 7 বা 7 অথবা 10 থেকে 15 অথবা 20 বছর পর্যন্ত মেয়াদী যে অর্থায়ন তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তার মানে যার মেয়াদ দীর্ঘ বলতে বোঝাচ্ছে 10 বছরের ঊর্ধ্বে, কিন্তু 15 বা 20 বছরের ঊর্ধ্বে নয়। তাহলে আমরা জেনে ফেললাম যে যে অর্থায়নের মেয়াদ 10 বছরের ঊর্ধ্বে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। আচ্ছা, তো দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য মানে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝবো যে এটা দীর্ঘমেয়াদী অর্থায়ন? যেমন এটা মূলধন বাজার ভিত্তিক। দীর্ঘমেয়াদী অর্থায়নটা মূলধন বাজার ভিত্তিক। মূলধন বাজার ভিত্তিক। মূলধন বাজার কি? যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয় তাকে বলা হয় মূলধন বাজার, যেমন শেয়ার, ঋণপত্র, বন্ড ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলধন বাজার ভিত্তিক হচ্ছে। তারপর দীর্ঘমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদে ব্যবহার করা হচ্ছে। তারপরে দীর্ঘমেয়াদী অর্থায়ন এটা অবশ্যই জামানতযুক্ত, মানে সিকিউরিটি বেসড। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনের ব্যয় কম। তারপর হচ্ছে এটার পরিমাণটা হয় বেশি, এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঋণদাতা যে ঋণ দিবে তার ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু অধিক পরিমাণ অর্থ, তার মানে যদি আমার এটা খেলাপি হয়ে যায় তাহলে অধিক পরিমাণ অর্থ ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি। এটা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, এরকম, বা নিচের কোনটি অভ্যন্তরীণ উৎস, অভ্যন্তরীণ উৎস। আর আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। আচ্ছা, এখন দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি আমরা একটু এখানে চলে আসবো এখন। আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নেরটা নিচে না লিখে আমি উপরের দিকে লিখি, তাহলে একটু সুবিধা হবে। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি, মানে দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ উৎস। প্রথমে হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়, ইংরেজিতে এটাকে বলা হয় রিটেইনড আর্নিংস। প্রতি বছর যে পরিমাণ মুনাফা হয় একটা প্রতিষ্ঠান, মুনাফার সবটুকু অংশ লভ্যাংশ হিসেবে বন্টন না করে একটি নির্দিষ্ট অংশ সংরক্ষণ করে রাখা হয় ভবিষ্যতের কোনো প্রয়োজনে, সেটাই হচ্ছে সংরক্ষিত আয় বা সংরক্ষিত তহবিল। তারপর হচ্ছে অবচয় তহবিল। অবচয় তহবিল। অবচয় তহবিল যেমন কোনো সম্পত্তির নির্দিষ্ট আয়ুষ্কালের পরে যাতে ওই সম্পত্তিটি আবার ক্রয় করা যায় তার জন্য একটি তহবিল তৈরি করা হয়, তাকে বলা হয় অবচয় তহবিল। তারপরে হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল, অর্থাৎ একটি তহবিল তৈরি করা হয় প্রতি বছর মুনাফা থেকে, যেটা লভ্যাংশ যখন কম হয়ে যাবে তখন ওই তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে লভ্যাংশটি সমান করা হচ্ছে, এটাকে বলে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আবার হতে পারে শ্রমিকদের ক্ষতিপূরণ তহবিল। শ্রমিকদের ক্ষতিপূরণ তহবিল। এই তহবিলটা হলো যে
শ্রমিকদের বেতনের একটি নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে রেখে দেওয়া হয় বা ক্ষতিপূরণ তহবিলে রেখে দেওয়া হয়। এটা যখন অ্যামাউন্টটা বড় হয়ে যায় তখন ওই কোম্পানি, যেহেতু শ্রমিকদের ক্ষতি হলে তখন তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, বা একসাথে সব শ্রমিকদের এই ক্ষতিপূরণের তহবিলটা ব্যবহার করা হয় না, তহবিলটা পড়ে থাকে, তো এটা অনেক সময় দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, বাহ্যিক উৎসগুলোতে আমরা নিয়ে আসি। বাহ্যিক উৎসগুলোর মধ্যে কিছু রয়েছে প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক মানে কিছু প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ কিছু অফিস রয়েছে যারা এই অফিস বা প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। যেমন বিভিন্ন ব্যাংকগুলো, এক কথা প্রাতিষ্ঠানিক হচ্ছে বিভিন্ন ব্যাংক। ব্যাংক বলতে এখানে বিনিয়োগ ব্যাংক হতে পারে, বাণিজ্যিক ব্যাংক হতে পারে, বিভিন্ন ব্যাংক হতে পারে, তারপর শিল্প ব্যাংক হতে পারে। এক কথায় আমি ব্যাংক বোঝাইতে এখানে 3 ধরনের ব্যাংকের কথা বলছি। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা শিল্প ব্যাংক, আর একটা বিনিয়োগ ব্যাংক। তারপর হচ্ছে বিভিন্ন বীমা কোম্পানি রয়েছে। বীমা কোম্পানি যে সেলামিগুলো পায় প্রতি বছর, সেই সেলামিগুলো একটি বড় অ্যামাউন্ট যখন হয়ে যায় তখন সেটা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে। আচ্ছা, তারপরে হতে পারে ইজারা, ইজারা অর্থায়ন হতে পারে, সেটাও একটা অর্থায়নের উৎস। তারপর হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এগুলো হতে পারে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে, আমি এখানে এটা নিয়ে আসলাম প্রাতিষ্ঠানিক, এখানে নিয়ে আসি অপ্রাতিষ্ঠানিক। এই অপ্রাতিষ্ঠানিক উৎসটার মধ্যে আমার অঙ্কের অংশগুলো রয়ে গেছে। যেমন অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। অনেক সময় বোর্ডে লেখা নেটের জন্য বোঝা নাও যেতে পারে, তুমি আমার কথা শুনে লিখলেই তোমার সুবিধা হবে। অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে এটা কিন্তু প্রতিষ্ঠানের বাহ্যিক, বাইরে থেকে আমি অর্থায়ন করতে পারছি। কিভাবে? শেয়ারের মাধ্যমে, অর্থাৎ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার মাধ্যমে, যেটা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার হতে পারে। তারপর হচ্ছে ঋণপত্রের মাধ্যমে, ঋণপত্র অথবা বন্ডের মাধ্যমে, ঋণপত্র বা বন্ডের মাধ্যমে। তাহলে এখানে আমি 3টা পাইলাম, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণপত্র। তাহলে সাধারণ শেয়ার কাকে বলে? যে শেয়ার বলতে সাধারণ শেয়ারকে বোঝায়, যে শেয়ারের মালিকগণ কারবার পরিচালনায় অংশগ্রহণ করে, ভোটাধিকার রয়েছে, কিন্তু লভ্যাংশ প্রাপ্তির দিক থেকে অন্যান্য দায় ও লভ্যাংশ পরিশোধ করার পরে তাদের লভ্যাংশ পরিশোধ করা হয়, সেটাই হচ্ছে সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে তাদের লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার, কিন্তু দায় বা তাদের ভোটাধিকার নেই, কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ শুধু লভ্যাংশ অগ্রাধিকার ভিত্তিতে পায়। আর তারপর হচ্ছে ঋণপত্র বা বন্ড। ঋণপত্র হচ্ছে বাহ্যিক অর্থায়নের একটি উৎস। ঋণপত্রের মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। তাহলে ঋণপত্র বা বন্ড হচ্ছে একটি ঋণের দলিল, যার মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। তাহলে আমরা এই যে দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আমরা শিখলাম, কিছু নাম শিখলাম, তার মধ্যে এখন আমরা আসতেছি শেয়ারের মূল্যায়ন, অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, ঋণপত্র বা বন্ডের মূল্যায়ন। তো আমার পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, এই ঋণপত্র বা বন্ডের মূল্যায়ন সংক্রান্ত অঙ্কগুলোই আসে পরীক্ষায়। তো আমরা তাহলে এখন একটু এই অংশটা পড়ে ফেলি। বন্ড বা ঋণপত্র, যেটাই বলি একই। তাহলে বন্ড বা ঋণপত্র হচ্ছে বাহ্যিক অর্থ সংস্থানের একটি দীর্ঘমেয়াদী উপায়। অর্থাৎ একটি কোম্পানি যখন প্রতিষ্ঠানের বাইরে থেকে ঋণ গ্রহণ করে কোনো একটা সার্টিফিকেট বা দলিলের মাধ্যমে, তখনই সেটা হয়ে দাঁড়ায় ঋণপত্র বা বন্ড। তাহলে আমরা এখন দেখব যে অঙ্ক করতে গিয়ে আমাদের বন্ডের কিছু প্রকারভেদ রয়েছে। বন্ড, আচ্ছা আমরা একটু পাশাপাশি দেখি, নিচে নিচে লিখলে অনেক সময় ফোকাসটা হয় না। আচ্ছা দেখো, বন্ড অনেক ধরনের রয়েছে। যেমন জামানতের ভিত্তিতে নিরাপত্তামূলক বন্ড, অনিরাপত্তামূলক বন্ড। জামানতের ভিত্তিতে অর্থাৎ যে বন্ডের ক্ষেত্রে জামানত প্রদান করা হয়, জামানত প্রদান করা হলে তোমার নিরাপত্তা থাকে, আর জামানত প্রদান না করা হলে নিরাপত্তা থাকে না। তাহলে নিরাপত্তামূলক বন্ড, অনিরাপত্তামূলক বন্ড। মেয়াদের ভিত্তিতে একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদি বন্ড। আমি এইটাতে চলে আসি, মেয়াদের ভিত্তিতে, কারণ এখানে আমার অঙ্ক লাগবে। মেয়াদের ভিত্তিতে এ নাম্বার নির্দিষ্ট মেয়াদি, নির্দিষ্ট মেয়াদি। আর বি নাম্বার হচ্ছে চিরস্থায়ী বা মেয়াদহীন, মেয়াদহীন, চিরস্থায়ী
বা মেয়াদহীন, চিরস্থায়ী, পারপিচুয়াল বা পারপিচুয়াটি। আচ্ছা, নির্দিষ্ট মেয়াদে হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে মেয়াদ রয়েছে, অর্থাৎ কবে শেষ হবে, কখন শুরু হবে, শেষ হবে সেটা রয়েছে, সেটা হচ্ছে মেয়াদি বন্ড। আর মেয়াদহীন বন্ড হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে মেয়াদ দেয়া নেই। আর বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে আরো কয়েকটা বন্ড রয়েছে, যেমন এটাকে আমরা বলতে পারি তোমার জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড, শূন্য কুপন বন্ড। তো এই তিনটা বন্ডের অঙ্ক কিন্তু আমার পরীক্ষায় আসে, যার ফলে আমি এই তিনটা বন্ডকে এখন সূত্রের ভিত্তিতে তোমার অঙ্কটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে অঙ্ক কি চায়? এখানে অঙ্ক চায় এরকম ভাবে, ভ্যালু অফ বন্ড, অর্থাৎ বন্ডের বর্তমান মূল্য কত, এইভাবে আসতে পারে, বন্ডের বর্তমান মূল্য কত। দেখো দুটো লিখলাম, একটা হচ্ছে ভ্যালু অফ বন্ড কত, আরেকটা বন্ডের বর্তমান মূল্য কত। আরেকভাবে পরীক্ষায় আসে, তুমি কত টাকা দিয়ে বন্ডটি ক্রয় করবে, তুমি কত টাকা দিয়ে বন্ডটি ক্রয় করবে, তুমি কত টাকা দিয়ে বন্ডটি ক্রয় করবে। এর মানে হলো একটা মন্তব্য চেয়েছে যে এই বন্ডটি ক্রয় করা ঠিক হবে কিনা। তাহলে আমি দেখব যে এই বন্ডটি এখন যে টাকা দিয়ে ক্রয় করব, এই বন্ডটি থেকে আমি ভবিষ্যতে যে সুদ এবং আসল টাকা ফেরত পাবো, ওই সুদ ও আসলের বর্তমান মূল্য যদি বন্ডের এই বর্তমান ক্রয় মূল্যর চেয়ে বেশি হয়, তাহলে বন্ডটি ক্রয় করা ঠিক হবে। আর যদি ওই বন্ডের বর্তমান মূল্য ক্রয় মূল্যর চেয়ে কম হয়, তাহলে এই বন্ডটি ক্রয় করা ঠিক হবে না। তাহলে আমার এখানে সিদ্ধান্ত প্রায়ই দেখবা যে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা থাকে যে মিস্টার এক্স এত টাকা দিয়ে এই বন্ডটি ক্রয় করলো, এই বন্ডটির অভিহিত মূল্য এত, সুদের হার এত, মেয়াদ এত, এখন সিদ্ধান্ত নিতে হবে যে বন্ডটি ক্রয় করা ঠিক হবে কিনা। তাহলে এটার উত্তর দিতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বানাইতে হবে। তাহলে বন্ডের বর্তমান মূল্য কিভাবে বানাইতে হয় তার সূত্র আমাকে শিখতে হবে এখন। তাহলে এখন আমরা শিখব বন্ডের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমি প্রথমে দেখব মেয়াদ আছে কিনা, মেয়াদ থাকলে এক ধরনের সূত্র, তারপর দেখব মেয়াদ না থাকলে আরেক ধরনের সূত্র, তারপর দেখব সুদের হার না থাকলে আরেক ধরনের সূত্র। তাহলে আমরা একটু ভালোভাবে যদি তৈরি করি, দেখো এই দুটাকে আমি বলবো কুপন বন্ড, এই যে COUPON, কুপন বন্ড। যে বন্ডের ক্ষেত্রে সুদ প্রদান করা হয় তাদেরকে বলা হয় কুপন বন্ড। কুপন বন্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে মেয়াদও থাকতে পারে, মেয়াদহীনও হইতে পারে। আর এখানে যে শূন্য কুপন বন্ড, এটা হলো জিরো কুপন বন্ড, COUPON, জিরো কুপন বন্ড। তাহলে আমি সুদের ভিত্তিতে দুইটা পার্ট করছি, একটা হচ্ছে কুপন বন্ড আর একটা জিরো কুপন বন্ড। কুপন বন্ড হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে সুদ পরিশোধ করতে হয় তাকে বলা হয় কুপন বন্ড, আর জিরো কুপন বন্ড হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে সুদ পরিশোধ করতে হয় না তাকে বলা হয় জিরো কুপন বন্ড। তাহলে আমরা দেখা যাচ্ছে এই তিনটা ধরনের জন্য আমার তিন ধরনের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন একটু সূত্রগুলো দেখব এক নজরে। তাহলে শুরুতেই আমরা দেখব হচ্ছে যে নির্দিষ্ট মেয়াদি বন্ড, কুপন বন্ড তো অবশ্যই, তার মধ্যে যদি মেয়াদ দেয়া থাকে তাহলে বন্ডের বর্তমান মূল্যকে তুমি B0 দিতে পারো, অথবা তুমি VB দিতে পারো, অথবা V0 দিতে পারো। এই তিনটা প্রতীক মানে হচ্ছে ভ্যালু অফ বন্ড অথবা বন্ডের বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য। তাহলে বন্ডের বর্তমান মূল্য B0 অথবা VB, ভিতে ভ্যালু, বিতে বন্ড, ভ্যালু অফ বন্ড, V0 অথবা ভ্যালু অফ জিরো। জিরো মানে এখনকার, এখন মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে 0 ইয়ার মানে হচ্ছে এখনকার মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুকে 0 ইয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন এটার সূত্র কোনটাতে করব? মেয়াদি ক্ষেত্রে। দেখো মেয়াদি বন্ড, প্রথমে কুপন, কুপন বন্ড রয়েছে। কুপন বন্ডের মধ্যে এক নাম্বার হচ্ছে মেয়াদি। এই মেয়াদি বন্ডের সূত্র হচ্ছে তোমার ইন্টারেস্ট ইন্টু PVIFA, মানে 1 - 1 / 1 + I পাওয়ার n ভাগ I, প্লাস ম্যাচুরিটি ভ্যালু, মানে মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করতে হবে 1 + R অথবা I পাওয়ার n। আচ্ছা, এখানে একটা বিষয় একটু লক্ষণীয়, সেটা হচ্ছে সূত্রটা দুই ভাগ কেন? এর কারণ হচ্ছে
যে আমি যখন একটি বন্ড ক্রয় করব সেই বন্ড থেকে আমি কি পাবো, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুদ পাবো। এই সুদের বর্তমান মূল্য হচ্ছে এটা, এই যে সুদ ইনটু এই বর্তমান মূল্য বের করতে গেলে এই PVIF এর অংশটা আমার প্রয়োজন, যেটা আমরা অর্থের সময় মূল্যতে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটিতে এই সূত্রটা ব্যবহার করেছিলাম। এই সূত্রের ব্র্যাকেটের যে অংশটা এটার নাম হচ্ছে PVIFA। তাহলে এই ইন্টারেস্টকে PVIFA কেন লিখলাম, কারণ এটা অ্যানুইটি, কারণ সুদ প্রতি বছর সমান। আমরা আগে শিখেছি যে সমপরিমাণ অর্থ নগদ প্রাপ্তি বা প্রদান হলে তাকে অ্যানুইটি বলে, যার ফলে এটা আমরা এই অংশটা দিয়ে গুণ দিয়েছি PVIFA দ্বারা। গুণ দেওয়ার কারণই হচ্ছে যে আমার এই সুদটা একাধিক বছর ব্যাপী পাওয়া যাচ্ছে, তাহলে তার বর্তমান মূল্য হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে সুদের বর্তমান মূল্য প্লাস ম্যাচুরিটি ভ্যালু, মানে মেয়াদ শেষে আমি যে মূল্য পরিশোধ করব তার বর্তমান মূল্য, এবং এটা সিঙ্গেল অ্যামাউন্ট, এর জন্য এটা PVIF দ্বারা গুণ দিয়েছি। এর মানে হচ্ছে তুমি সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য PVIFA এটা প্লাস ম্যাচুরিটি ভ্যালু ইন্টু PVIF এরকম। তাহলে সূত্রের সংক্ষিপ্ত রূপটা এটা, আর বাংলা মনে রাখার জন্য হচ্ছে সুদের বর্তমান মূল্য প্লাস আসলের বর্তমান মূল্য মিলে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য। তাহলে আমার যদি এই উত্তরটা দিতে হয় যে তুমি কত টাকা দিয়ে বন্ডটি ক্রয় করবে, তাহলে দেখতে হবে বন্ডের বর্তমান ক্রয় মূল্যটা কত, অথবা ওই কোম্পানি কত টাকা বিক্রি করছে, তার মানে কোম্পানির বিক্রয় মূল্য, আমি ক্রয় করছি তার মানে আমি হচ্ছে বিনিয়োগকারী। তাহলে আমি যখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব তখন আমি দেখব আমি যে টাকা ক্রয় করেছি সেটা এই বন্ডের ভ্যালুর চেয়ে বেশি কিনা, অথবা বন্ড ভ্যালু এই ক্রয় মূল্যের চেয়ে বেশি কিনা। আমি যে টাকা ক্রয় করেছি তার থেকে যদি বন্ডের এই ভ্যালুটা বেশি হয় তাহলে আমি বন্ডটি ক্রয় করব, আর আমি যে টাকা ক্রয় করেছি সেই টাকার চেয়ে যদি বন্ডের ভ্যালু কম হয় তাহলে আমরা এটা বিক্রি করব না বা আমি ক্রয় করব না, এই সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে একটা সূত্র আমরা শিখলাম, এটা হচ্ছে যখন মেয়াদ দেয়া থাকবে এবং সুদের হার আছে। আচ্ছা, যদি প্রশ্নে এম এর মান থাকে, এম হচ্ছে এক বছরে কয়বার সুদ দেওয়া হয় তার সংখ্যা, যদি বলা হয় বছরে 2 বার, তাহলে সুদকে এম দ্বারা ভাগ, আইকে এম দ্বারা ভাগ, আইকে এম দ্বারা ভাগ, এন এর সাথে এম গুণ। যত জায়গায় সূত্রে আই আছে আইকে এম দ্বারা ভাগ, যত জায়গায় সূত্রে এন আছে এন এর সাথে এম গুণ। তাইলে আমরা এই একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে যে মেয়াদি বন্ডের ক্ষেত্রে আমার যে সূত্র ব্যবহার হবে সেই সূত্রটা আমরা দেখে নিলাম। দ্বিতীয় সূত্রটা আমরা শিখব সেটা হচ্ছে মেয়াদহীন। দ্বিতীয় যে সূত্রটা শিখব সেই সূত্রটা হলো মেয়াদহীন বন্ড। লিখে নেই মেয়াদহীন। মেয়াদহীন মানে সুদ দেওয়া হয়, কতদিন বা কত বছর পর্যন্ত দিবে সেটা উল্লেখ নাই। তাহলে এই ক্ষেত্রে আমি বন্ডের বর্তমান মূল্য বের করব সুদকে প্রত্যাশিত আয় দ্বারা ভাগ। তাহলে ইন্টারেস্ট ভাগ বন্ডের প্রত্যাশিত আয় হচ্ছে কেডি, অর্থাৎ আগের অঙ্কে যেখানে আমরা আয় ব্যবহার করেছি সেখানে আসলে কেডি ব্যবহার করব এখন থেকে, কারণ হচ্ছে ওই আয়টা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যখন নির্ণয় করতাম তখন, আর এটা যেহেতু বন্ডের অঙ্ক করছি যার ফলে তোমার এই যে এখানে আয় ব্যবহার করার চেয়ে আয় মানে ইন্টারেস্ট রেট, আর এখানে কেডি হচ্ছে বন্ডের প্রত্যাশিত আয়ের হার, যার ফলে আমরা যেহেতু বন্ডের বর্তমান মূল্য বের করছি এর জন্য এটা কেডি ব্যবহার করব। তাহলে 2 নম্বর সূত্র শিখে ফেললাম, সেটা হচ্ছে মেয়াদহীন বন্ড। এবার আমরা 3 নম্বর সূত্রে যাই, সেটা হচ্ছে জিরো কুপন বন্ড, ZER জিরো COUPON, জিরো কুপন বন্ড মানে হচ্ছে সুদবিহীন বন্ড, বন্ডের বর্তমান মূল্য। তাহলে সুদের মানে প্রথম অংশটা নাই, তাহলে ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস KD তার পাওয়ার n, অর্থাৎ মেয়াদি বন্ডের দ্বিতীয় যে আসলের যে অংশটা ছিল ওই অংশটাই হচ্ছে এখানে আমার সূত্র। এটা হলো জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমার এই সূত্র ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর সূত্র শিখলাম, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। এবার এর বাইরে একটি রয়েছে, এটা হচ্ছে YTM, WEILD, yield to maturity, MATURITY, বাংলা হলো মেয়াদ পূর্তিতে উপার্জন হার, YTM। এটার একটা শর্টকাট সূত্র ব্যবহার করা হয়, ইন্টারেস্ট প্লাস RV মাইনাস NSB উপরে ভাগ N, নিচে উপরে মাইনাস নিচে প্লাস NSB উপরে ভাগ N নিচে ভাগ 2 ইন্টু 100। এটা হচ্ছে YTM এর সূত্র। তবে এখানেও এই শর্তটি প্রযোজ্য, যদিও M থাকে আইকে M দ্বারা ভাগ, N এর সাথে M গুণ, আর এখানে RV মানে রিডিমেবল ভ্যালু, NSB মানে নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু বের করার নিয়ম হচ্ছে সেলস ভ্যালু মাইনাস আদার্স কস্ট বা অন্যান্য খরচ।
আচ্ছা ওয়াইটিএম, আরেকটা আছে ওয়াইটিসি, ইল্ড টু কল। ওয়াইটিসি এর পূর্ণরূপ হচ্ছে ইল্ড টু কল, মেয়াদ পূর্তিতে নিলামের হার। ওয়াইটিসি হচ্ছে ইল্ড টু কল। তাহলে ইল্ড টু কলের ক্ষেত্রে ইন্টারেস্ট থাকবে প্লাস আরভির জায়গায় হবে সিভি। সিভি মানে হচ্ছে কল ভ্যালু বা নিলামের মূল্য, উপরে ভাগ এন, নিচে ভাগ 2 ইন্টু 100। তাহলে ওয়াইটিএম ওয়াইটিসি, তাহলে আমরা আগে দেখলাম 3টে সূত্র, এখানে দেখলাম 2টা, মোট 5টি সূত্র আমাদের এখানে রয়েছে আসলে। তো তাহলে আমরা এখন একটি একটি সূত্র করে অঙ্ক দেখে ফেলি। প্রথমে আমরা দেখব মেয়াদি বন্ডের একটি অঙ্ক আমরা নেই। আচ্ছা, এখানে বলছে মেঘনা লিমিটেড কর্তৃক ইস্যুগত 5 বছর মেয়াদি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং সুদের হার 10% এবং বাট্টার হার 8%। তাহলে বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, অভিহিত মূল্য এফভি, অভিহিত মূল্য আমার প্রশ্নে দেয়া আছে 1000, সুদের হার 10%, তাহলে সুদ ইকুয়াল টু 10% ইন্টু 1000, 1000-এর 10% 100 টাকা, সুদ 100 টাকা। তারপর হচ্ছে বাট্টার হার হচ্ছে কেডি, বাট্টার হার আমার প্রশ্নে দেয়া আছে হচ্ছে 8%। এখন তোমাকে বলছে বন্ডের বর্তমান মূল্য কত সেটা নির্ণয় করো। তাহলে আমি বন্ডের বর্তমান মূল্য, এটার মেয়াদ দেওয়া আছে, তাহলে সূত্র আমরা জানি ইন্টারেস্ট ইন্টু পিভিআইএফ এ প্লাস ম্যাচুরিটি ভ্যালু ইন্টু পিভিআইএফ, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন ভাগ কেডি, এখানে হচ্ছে 1 ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন। তাহলে আমার এখানে ইন্টারেস্ট 100 বসায় দিব, এখানে এম এর মান নাই যার ফলে এম ব্যবহার করব না। 1 বিয়োগ 1 যোগ কেডি হলো 8%, 0.8 বছর, 5 বছর ভাগ 0.08 ম্যাচুরিটি ভ্যালু, বুক ভ্যালু বা ফেস ভ্যালু যেটা, সেটা ম্যাচুরিটি ভ্যালু, যেহেতু আমাদের অন্য কোনো তথ্য বলা নাই। তাহলে আমি মান বসায় দিলাম, মান বসায় দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 1079 টাকা, 1079 টাকা। আচ্ছা, এখন এখানে সিদ্ধান্ত দিতে বললে আমার কি কাজ হয় বা কিভাবে সিদ্ধান্তটা দিতে হয় সেটা আমরা এক নজরে একটু দেখি। মনে করি এই অঙ্কটায় তোমাকে বলেছে যে তুমি একটি বন্ড ক্রয় করো, ক্রয় মূল্য, মনে করো তুমি এই বন্ডটি ক্রয় করেছিলা 1500 টাকা দিয়ে। এখন এই বন্ডটি ক্রয় করা তোমার ঠিক হয়েছে কিনা, এই বন্ড থেকে তুমি যে সুদ পাবা এবং মেয়াদ শেষে যে আসল টাকা তুমি পাবা তার বর্তমান মূল্য 1079 টাকার সমান, অথচ তুমি ক্রয় করেছিলা কত, 1500 টাকা দিয়ে। তাহলে এটা ক্রয় করলে তোমার জন্য ক্ষতি হবে। আর যদি আমার ক্রয় মূল্য তোমার 1000 টাকা বা 900 টাকা হইতো তাহলে 79 টাকা আমার বেশি পাওয়া যেত। যার ফলে আমরা দেখলাম যে ক্রয় মূল্যের চেয়ে যদি বন্ডের ভ্যালু বেশি হয় তাহলে বন্ডটি ক্রয় করা লাভজনক হবে। ক্রয় মূল্যের চেয়ে বন্ডের ভ্যালু কম করলে বা কম হলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ক্রয় করা লাভজনক হবে না। তাহলে আমার এটা দেখলাম মেয়াদি বন্ডের ক্ষেত্রে কিভাবে অঙ্কটি তৈরি করতে হয় সেটা। আর যদি আমার এম এর মান থাকতো তাহলে আই মানে সুদকে এম দ্বারা ভাগ দিতাম, কেডি কে এম দ্বারা ভাগ দিতাম এবং এন এর সাথে এম গুণ করে নিতাম। খুব সহজ, কিন্তু সহজে আমি তোমাকে যে স্টেপগুলো বলে দিয়েছি এটি যদি তুমি বারবার দেখে তোমার খাতায় লিখে নাও তাহলে কোনো বইও পড়তে হবে না, বা যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক তুমি নিজেই করতে পারবা, উদাহরণ দেখে করতে পারবা। এবার আরেকটা অঙ্ক দেখি, মেয়াদহীন। জনাব হাসান নাভানা লিমিটেডের একটি অনির্দিষ্ট মেয়াদ প্রশ্নে উল্লেখ আছে, অথবা এন এর মান দেয়া না থাকলে আমরা বুঝবো যে সেটা অনির্দিষ্ট মেয়াদ, এবং ইংরেজিতে বলা হয় পারপিচুয়াল বন্ড। এবং এখানে বলছে প্রতি বছর 1200 টাকা সুদ পাওয়া যাবে, ইন্টারেস্ট ইকুয়াল টু 1200 টাকা সুদ পাওয়া যাবে প্রতি বছর, এবং অনির্দিষ্টকালের জন্য তার প্রত্যাশিত আয়ের হার 15%। তাহলে কেডি হচ্ছে 15%। এর মানে হচ্ছে একজন ব্যক্তি একটি বন্ড ক্রয় করেছে কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য, যার থেকে সে 1200 টাকা করে প্রতি বছর সুদ পাবে এবং তার প্রত্যাশিত আয়ের হার হচ্ছে, বলে দিচ্ছি, শূন্য কুপন বন্ড। 5 বছর মেয়াদ, লিখিত মূল্য 1000 টাকা। তাহলে 5 বছর মেয়াদ, লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। প্রত্যাশিত আয়ের হার 14%, অর্থাৎ বন্ডের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কেডি 14%। এই অবস্থায় বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে বন্ডের বর্তমান মূল্য এটা হচ্ছে সুদবিহীন, তাহলে ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি তার পাওয়ার এন।
তাহলে এখানে ফেস ভ্যালু আর ম্যাচুরিটি ভ্যালু একই, যেহেতু কিছু বলা নাই। কেডি হচ্ছে 14%, বছর হচ্ছে 5। তাহলে এখানে সুদবিহীন না, সুদ রয়েছে, বাট এখানে হচ্ছে আমাদের শূন্য কুপন, সুদ নাই, সুদের হার নাই, মেয়াদ রয়েছে, সরি সুদের হার নাই, মেয়াদ রয়েছে। তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে 519 টাকা। তাহলে 1000 টাকা দিয়ে বন্ড কিনে তার বর্তমান মূল্য হচ্ছে 519 টাকা। তাহলে এটা হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে প্রথমে দেখলাম কুপন বন্ড দুই ধরনের, একটা হচ্ছে মেয়াদি আর একটা মেয়াদহীন, আর একটা দেখলাম জিরো কুপন বন্ড। তাহলে আমাদের 3টা অঙ্ক আমরা করে ফেললাম। এখন লাস্ট একটা দেখি, ওয়াইটিএম 519 টাকা, এবং বন্ড ভ্যালু রেজাল্ট সবসময় টাকায় আসবে। আচ্ছা, মনে করি একটি বন্ডের লিখিত মূল্য ফেস ভ্যালু 1000 টাকা। মনে করি একটি বন্ডের লিখিত মূল্য বা ফেস ভ্যালু 1000 টাকা, চলতি বাজার মূল্য 720 টাকা, সেলস ভ্যালু 720 টাকা, মেয়াদ 12 বছর, মেয়াদ 12 বছর, সুদের হার 8%, সুদের হার 8%, বন্ডের ওয়াইটিএম কত বা বন্ড থেকে প্রাপ্তি কত। তাহলে আমরা সূত্র শিখেছি, ওয়াইটিএম ইকুয়াল টু ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এনএসভি, উপরে ভাগ এন, নিচে হচ্ছে আরভি প্লাস এনএসভি, নিচে ভাগ 2 ইন্টু 100। তাহলে ইন্টারেস্ট, সুদের হার 8%, ফেস ভ্যালু 1000। তাহলে এই 1000 টাকার 8% হচ্ছে 200 চলে গেল 80 টাকা ইন্টারেস্ট। আরভি আর এফভি এখানে একই, যখন প্রশ্নে কিছু বলা থাকবে না, প্রিমিয়াম বা ডিসকাউন্ট বা অধিহার বা অবহার কিছু বলা থাকবে না, তখন আরভি এফভি একই। তাহলে এফভি হচ্ছে 1000, আরভিও 1000। সেলস ভ্যালু 720, সেলস ভ্যালু থেকে আদার্স কস্ট বা অন্যান্য খরচে বলি বাদ দিলে নেট সেলস ভ্যালু পাওয়া যাবে। এখানে আদার্স কস্ট নাই, যার ফলে সেলস ভ্যালু আর নেট সেলস ভ্যালু একই। এন এর মান বছর হচ্ছে 12, নিচে হচ্ছে 1000 যোগ 720 ভাগ হচ্ছে 2 ইন্টু 100। ক্যালকুলেটর দিয়ে সবাই ক্যালকুলেশন করতে পারবা, আমি সময় বাঁচানোর জন্য ডাইরেক্ট বসায় দিচ্ছি 12.5%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এখন শিখলাম ওয়াইটিএম। যদি এই অঙ্কে এম এর মান থাকতো এম, তাহলে সুদকে এম দ্বারা ভাগ, এন এর সাথে এম গুণ হয়ে যেটা আসতো, যেমন এম এর মান যদি 2 হয়, তাহলে এখানে যে ওয়াইটিএমটা আসতো সেটা হচ্ছে অর্ধবার্ষিকী ওয়াইটিএম। তখন যদি আবার অ্যানুয়াল বের করতে চাই, তখন আবার এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে অর্ধবার্ষিক থেকে অ্যানুয়াল হয়ে যাবে। যদি কোয়ার্টারলি বলতো এম এর মান 4, তাহলে আইকে 4 দ্বারা ভাগ, এন এর সাথে 4 গুণ, এবং যে রেজাল্ট আসতো সেটা হয়তো কোয়ার্টারলি ওয়াইটিএম। তাকে যদি অ্যানুয়াল বানাইতে চাই তাহলে 4 দিয়ে গুণ দিয়ে নিতে হবে। এই ছিল আমার এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয়, পরীক্ষায় এগুলোই আসে। আর আরেকটা হচ্ছে ওয়াইটিএম এর জায়গায় ওয়াইটিসি যদি বলে, তাহলে প্রশ্নে সিভির জায়গায় আরভির জায়গায় সিবি হবে, আরভির জায়গায় সিবি হবে, এবং বলে দেবে তখন কল ভ্যালু কত। তাহলে সেম সূত্র, শুধু আরভির জায়গায় সিভি, ওয়াইটিএম এর সময় আরভি, ওয়াইটিসির জায়গায় সিভি। ওয়াইটিএম হচ্ছে ইল টু ম্যাচুরিটি, ওয়াইটিসি হচ্ছে ইল টু কল। তাহলে আমরা কি কি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সামারি করি আজকে যা শিখলাম। প্রথমে শিখলাম বন্ড কাকে বলে, তারপরে শিখলাম বন্ডের বৈশিষ্ট্য, তারপরে শিখলাম বন্ডের প্রকারভেদ, তারপরে আমরা দেখছি যে এই বন্ডে আমার কি কি ধরনের অঙ্ক করতে হয়। তাহলে প্রথমে 1 নম্বর দেখলাম যে কুপন বন্ড। কুপন বন্ডের মধ্যে 2টা, একটা হচ্ছে যে যখন মেয়াদ দেয়া থাকে মেয়াদি বন্ড, মেয়াদি বন্ড যখন, তখন বন্ড নির্ণয় সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন্টু পিভিআইএফ এ প্লাস ম্যাচুরিটি ভ্যালু ইন্টু পিভিআইএফ। আর দ্বিতীয় হচ্ছে মেয়াদহীন বন্ড। মেয়াদহীন বন্ড হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে কোনো সময় দেয়া নয়, তাহলে সেই বন্ডের বর্তমান মূল্য হচ্ছে ইন্টারেস্ট ভাগ কেডি। এই 2টা গেল আমার কুপন বন্ড। তারপরে দ্বিতীয় অংশ বি নাম্বার হচ্ছে জিরো কুপন বন্ড। যে বন্ডের ক্ষেত্রে কোনো সুদ দেওয়া হয় না তাকে বলা হয় জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু ভাগ 1 প্লাস কেডি তার পাওয়ার এন, অর্থাৎ আসলের বর্তমান মূল্যটাই হচ্ছে জিরো কুপন বন্ড। অর্থাৎ মেয়াদি বন্ডের মধ্যে সুদের যে অংশটা রয়েছে ওই অংশ ছাড়া বাকি অংশটা হচ্ছে তোমার জিরো কুপন বন্ডের সূত্র। তাহলে কি বললাম, কুপন বন্ডের মধ্যে প্রথমে মেয়াদি, তারপর মেয়াদহীন, তারপর হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে এখানে 3টা সূত্র শিখলাম। তারপরে 4 নম্বর সূত্র হচ্ছে ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি, এবং 5 নম্বর সূত্র হচ্ছে ওয়াইটিসি ইল টু কল। আর আমার প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে সাধারণত তুমি দেখবে বিগত বছরে সবগুলো বোর্ডে এই অধ্যায় থেকে যা অঙ্ক এসছে সেখানে তোমাকে ডিসিশন দিতে বলেছে এক্স এবং ওয়াই 2টি বন্ড রয়েছে, এই 2টি বন্ডের মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা উচিত।
তাহলে আমরা দেখব ওই বন্ডের বর্তমান মূল্য বের করে ক্রয় মূল্যের সাথে পার্থক্য কীরকম। যদি বর্তমান মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ওই বন্ডটি ক্রয় করা উচিত, আর যদি কম হয় তাহলে ক্রয় করা উচিত নয়। তাহলে আমার বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা শিখতে হবে। কখন কোন সূত্র ব্যবহার করবো এটা নির্ভর করবে আমার প্রশ্নের তথ্যের উপর। এই ছিল আমার এই চ্যাপ্টারের আলোচনার বিষয়গুলো। আমি যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকুর মধ্যে তোমাদের এই টোটাল চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখালাম। আর এই চ্যাপ্টার আরেকটি অংশ রয়েছে স্টক ভ্যালুয়েশন, এটা তোমাদের পরীক্ষায় আসে না, তো আমি দেখি সময় পেলে এটা আরেকদিন নিয়ে নিব। হ্যাঁ, তো মূলত আমার এই বন্ড ভ্যালুয়েশনই পরীক্ষা প্রতি বছর আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে বাসায় কাগজ কলম বই নিয়ে বইয়ের উদাহরণ দেখে এই বন্ড ভ্যালুয়েশনের সবগুলো অঙ্ক করে ফেলো। আগামী ক্লাসে আমি দেখি কোনো তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।